হ্যাঁ 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 ওরকম আর কি। ঠিক আছে, এখন দেখেন ভিসেরাল জিন, এটার নাম আসছে কিন্তু ভিসেরা থেকে। ঠিক আছে, এই ভিসেরা থেকে আসলে হচ্ছে ভিসেরাল জিন, বুঝতে পারছেন? কারণ এগুলো ভিসেরাল মাসলকে কন্ট্রাকশনকে প্রিভেন্ট করে, তাই না? তাহলে অনুরূপভাবে আমরা যেসব মাসেল আমরা হচ্ছে মেইনলি সহজ কথায় যদি বোঝেন যেগুলো ভিসেরার সাথে সংযুক্ত আছে যেসব মাসেল, এগুলোকে আমরা কি স্টমাককে ইচ্ছা করলেই সংকুচিত সেটা করতে পারতেছি? অটো হচ্ছে না, অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে হচ্ছে। আপনি হাতটা ইচ্ছা করলে মুভমেন্ট করতেছেন, এই মাসেলটা কন্ট্রাকশন করতেছেন, কিন্তু আপনি কিন্তু হাজার চেষ্টা করলেও যদি স্টমাকের মাসেল কন্ট্রাকশন করতে পারতেছেন। তাহলে ওগুলো হচ্ছে কি ভিসেরার সাথে আছে, তো ওটা অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে যখন নার্ভাস সিস্টেম পড়া পড়ে তখন বুঝতে পারবেন ওইটা কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমটা নিয়ে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে ভিসেরার সাথে যে মাসেলগুলো আছে এগুলোকে আমরা কি বলবো? ইনভলিউন্টারি মাসেল বা অনৈচ্ছিক পেশি মাসেল। মানে কি অনৈচ্ছিক? ইনভলিউন্টারি। ভলিউন্টারি মানে কি? আপনি যেটা মুভমেন্ট করলে কাজে চালাতে পারবেন সেটা হচ্ছে ভলিউন্টারি। ভলিউন্টারি মানে হচ্ছে আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন, যেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারতেছেন না ইনভলিউন্টারি। অনেক সময় দেখা যায় এই মাসেলটা অনেক সময় এরকম করে কাঁপতে থাকে, যে কোনো একটা মাসেল বা আইটা অনেক সময় ব্লিঙ্কিং হয় অটো, তাহলে এগুলো হচ্ছে কিন্তু আপনি তখন নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন আমরা এগুলো বলি ইনভলিউন্টারি কন্ট্রাকশন বলতে পারি। ঠিক আছে, বা ইনভলিউন্টারি কনভালশন হচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা তাহলে ঐচ্ছিক অনৈচ্ছিক বুঝলাম। তারপরে আরেকটা স্পেশাল মাসেল আছে কি, সেটা হচ্ছে কার্ডিয়াক স্পেশাল মাসেল। হ্যাঁ, এটাও ওয়ান টাইপ অফ ইনভলিউন্টারি। কেন? হ্যাঁ, আপনি কি ইচ্ছা করলে কি হার্টের কন্ট্রাকশন কি বন্ধ করতে পারতেছেন? হার্টের কন্ট্রাকশন বন্ধ হলে তো সে তো মারা যাবে, তাই না? এখন কিছু সময় তো ঠিক আছে, যখন আমরা একটা হার্ট যখন কন্ট্রাকশন করা বন্ধ করে দেয়, ঠিক আছে না, তখন আমরা সেটা করবো সিঙ্ক, মানে কিছু সময়ের জন্য। অনেক সময় সিপিআর দেওয়া দেখছেন, একটা মানুষের যখন হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তখন কিন্তু আমরা সিপিআর দিলে কিছু পেশেন্ট রিভার্স করে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম দেখা যায় যে রিভার্স করে না, তারপর আমরা চেষ্টা করতে পারি। সিপিআর হচ্ছে পুশ দেওয়ার পরে আবার বৃদ্ধি কার্ডিওপালমোনারি রিসাসিটেশন, তাই না? এটা হচ্ছে ঠিক এইভাবে, আপনারা এগুলো ভিডিও দেখুন, এভাবে ধরবেন, ঠিক আছে, ঠিক এইভাবে। কিন্তু আপনার হাতের এখানে যখন পুশ করবেন তখন কিন্তু আপনার এই মাসেলটা আপনার এইভাবে যদি দেন হবে না, কিন্তু আপনার এলবো জয়েন্টটা কখনোই কি করা যাবে না, ফ্লেক্স করা যাবে না, হ্যাঁ একদম সোজা রাখতে হবে। সোজা রেখে এরকম করে মিনিটে হচ্ছে আপনার দিতে হবে 1 সেকেন্ডে 2টা দিতে হয়। ঠিক আছে, এত দ্রুত দিতে হবে এবং 1 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত আপনার চেস্ট ওয়ালটাকে নামাই দিতে হবে, মানে ডিপ্রেস করতে হবে। হ্যাঁ, এরকম করে 30টা যখন দিবেন, নিয়ম হচ্ছে 30:2 অনুপাতে দিতে হয়। ঠিক আছে, 30টা দিয়ে 2টা হচ্ছে মুখ করে আপনার চিনটা এরকম করে, নাকটা এরকম করে খুলে মুখে হচ্ছে শ্বাস দিতে হবে, মাউথ টু মাউথ ব্রেথ। হ্যাঁ, মাউথ টু মাউথ ব্রেথিং দেওয়ার পরে 2টা দিলেন, 2বার ফুল দিলেন, তারপর আবার দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। যতক্ষণ পর্যন্ত হসপিটালে আনবেন ততক্ষণ পর্যন্ত দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা লাইফ সেভিং একটা প্রসিডিউর। হ্যাঁ, তবে বুঝতে হবে কাকে সিপিআর দিবেন, কাকে সিপিআর দিবেন না। হুট করে একজন মানুষকে সিপিআর দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। এটা ডায়াগনোসিস করা কতটা কিন্তু সহজ না। হ্যাঁ, দেখতে হবে যে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা। অনেক কারণেই তো মানুষের অজ্ঞান হতে পারে। হাইপোগ্লাইসেমিক শকে আছে পেশেন্টটা, আপনি সিপিআর দেন তো খারাপ হয়ে যাবে না, বুঝতে হবে যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে কিনা, তখন আপনি সিপিআর দেন। আচ্ছা, গেল এটা স্কেলিটাল মাসেল। দেখেন আমাদের কোথায় কোথায় আছে। তাহলে কার্ডিয়াক মাসেল হচ্ছে এক ধরনের অনিচ্ছিক মাসেল। হ্যাঁ, ইনভলিউন্টারি। কার্ডিয়াক নাম আসছে কোথায় থেকে? হার্ট থেকে। ঠিক আছে, হার্টের যে মাসেল আছে সেই মাসেলটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, তাই না? এটা হচ্ছে কোথায় আছে? হার্ট। যেহেতু এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না, এই জন্য এটা এক ধরনের ইনভলিউন্টারি মাসেল। তাহলে ইনভলিউন্টারি মাসেল আমাদের কয় রকম? 2 রকম। ঠিক আছে না, একটা হচ্ছে কার্ডিয়াক মাসেল, আর কার্ডিয়াক মানে হার্ট হচ্ছে একটা ভিসেরা। আমাদের বডি আমরা যে বাইরে যা দেখতেছি তারপরে যা আছে সব অর্গানগুলোকে আমরা বলি ভিসেরা। তাহলে ভিসেরার অন্যান্য ভিসেরাতে যে মাসেলগুলো আছে সেগুলোকে বলবো স্মুথ মাসেল বা হচ্ছে ইনভলিউন্টারি মাসেল বলতে পারেন। কিন্তু কার্ডিয়াক মাসেল হার্টের সাথে যেটা আছে অবশ্যই সেটাকে কার্ডিয়াক মাসেল বলতে হবে।
ক্লিয়ার? হার্ট একটা কার্ডিয়াক মাসেল, আর অন্যান্য ভিসেরালটা যেগুলো আছে সেগুলোকে স্মুথ মাসেল বলতে পারেন, ইনভলিউন্টারি মাসেল বলতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন স্কেলেটাল মাসেল কোথায় কোথায় আছে? স্কিনে আছে, তাই না? বললাম না যে এই স্কেলেটনের সাথে যত মাসেল আছে সবগুলোকে আমরা বলবো স্কেলেটাল মাসেল, যেমন প্রত্যেকটা মাসেল আপনি মুভ করতে পারবেন, ঠিক আছে? ইচ্ছা করলে কন্ট্রাকশন রিল্যাক্সেশন দুটোই করতে পারবেন। তারপরে দেখেন মাসেল টেন্ডন, আমরা আমাদের যে টেন্ডনগুলো আছে মাসেল মুভমেন্ট করলে টেন্ডনও মুভমেন্ট হচ্ছে, তো টেন্ডনটাও কিন্তু এটা করছে। আচ্ছা গেল, তাহলে এক কথায় হচ্ছে আপনি যদি বলেন যে আমাদের স্কেলেটাল মাসেল কোথায় কোথায় আছে, এক নম্বর হচ্ছে স্কেলেটাল বোনের সাথে আর টেন্ডন, এই দুটোই হচ্ছে আমাদের বলতে পারবেন। টেন্ডনের যে স্পেসিফিক যে ইয়াটা আমরা তো হচ্ছে কার্টিলেজটা ওই উপরে যে হচ্ছে দুইটা বোনের জয়েন্টের মাঝখানে, টেন্ডনটা আসলে ইয়াটা টেন্ডন হচ্ছে কাকে বলে, ধরেন একটা মাসেল, হ্যাঁ এটা একটা ধরেন মাসেল বাল্ব, মাসেল বাল্বটা সেখানে সে শেষ হয়েছে, জি ঠিক আছে? প্রত্যেকটা মাসেল যেখানে সে শেষ হয় ইনসারশন বলি আমরা, ঠিক আছে? এক জায়গায় তৈরি হয়েছে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে ইনসারশন, এখানে এসে একটা অবশ্যই একটা বোনসের সাথে এসে শেষ হবে, ঠিক আছে? বোনসের সাথে এসে শেষ হবে। দেখেন এই যে এখানে মাসেল এই কন্ট্রাক্ট এই টেন্ডনটাকে বুঝলে আপনারা বুঝতে পারবেন, এই কাপ মাসেল কিন্তু পুরোটাই, কিন্তু কাপ মাসেল ইনসারশন হয়েছে যে কোথায়, এই যে এখানে কিন্তু আপনার ক্যালকেনিয়াস বলি আমরা, হ্যাঁ বা টেলাস, এই বংশের সাথে যে ইনসারশন হয়েছে, তাহলে এই কাপ মাসেল যেখানে শেষ হয়েছে কি হিসাবে শেষ হয়েছে, টেন্ডন হিসেবে যায়, কারণ আপনার বোন হচ্ছে একটা হার্ড স্ট্রাকচার, তাহলে ওর সাথে জয়েন করতে গেলে একটা হার্ড স্ট্রাকচারের দরকার আছে, তো টেন্ডনটা কিন্তু অনেকটা শক্ত, মাংসপেশি এরকম নরম, টেন্ডন কি তাই? আপনি এইখানে দেখেন এই যে এই টেন্ডনটা ঠিক করতে হবে, যেটা আমরা যে গরু কাটলে অনেক সময় দেখা যায় সাদা সাদা, হ্যাঁ ওইটাই টেন্ডন, এইটা হচ্ছে টেন্ডন। ওইটাই টেন্ডন, ঠিক আছে? মাংসপেশিগুলো লাল কিন্তু টেন্ডন কিন্তু সাদা, ঠিক আছে? মানে যেখানে মাংসপেশি এসে শেষ হয়ে গেছে, ধরেন এইখানে যে এসে শেষ হবে টেন্ডন হিসাবে, আবার এই কিছু মাংসপেশি এসে শেষ হবে এইগুলোর সাথে, কিছু আস্তে আস্তে কাপ মাসেল এসে শেষ হবে চিকন হয়ে গেছে তারের মতো, এটা হচ্ছে পায়ে একটা বাধা যায় সবচেয়ে ভালো। পায়টা আমরা পায়ে দেখি বসে। হাত পায়ে থাকে পায়টা সবচেয়ে কালারটা ভালো। কিন্তু সাদা বা অফ হোয়াইট। হ্যাঁ আমরা যে টেন্ডন সাদা সাদা এটা রক না স্যার? এই যে ইয়ে- রক বলতে পারি, রক বলতে পারে। কিন্তু রক মানে কিন্তু আমরা অনেক সময় বলি যে শিরাবেন। শিরাবেন না, শিরাবেন না রক্ত নালী, রক কিন্তু এটাই রক কিন্তু এটাই না। টেন্ডন। আচ্ছা দেখেন এখন একটা আপনি যদি একটা হিউম্যান বডির একটা স্কিন যদি কাট সেকশন যদি করেন যে কোনো জায়গায়, ঠিক আছে? এখন আমরা কি কি পাবো, ঠিক আছে? যে কোন কোন স্ট্রাকচার আমরা প্রথমে পাবো, তারপরে কি পাবো, তারপরে কি পাবো? চর্বির বেলা তো ফ্যাটি আছে মাসেল টেন্ডন। টেন্ডন আছে। চলো বলে দেখেন আমরা যদি একটা সবার আগে পাই আমরা দেখেন এটা হচ্ছে সবার উপরে কি আছে, স্কিন আছে, Skin. হ্যাঁ? তাহলে এটার নাম হবে কি, স্কিন। তারপরে লেয়ারটাকে বলবো আমরা হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু বা ফ্যাট। তারপরে যা পাবো কোনটা, দেখেন স্কিনের পরে আছে হচ্ছে আপনি যদি কখনো যদি অপারেশন যদি দেখেন, দেখবেন যে ইনসিশন যখন দেয় তারপরে এক ধরনের মানে হলুদ একটা লেয়ার পাওয়া যায়, ওটা একটা ইয়ে ফ্যাট ওটি কিন্তু ফ্যাট, সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে। ফ্যাট না থাকলে স্কিন এত স্মুথ হবে না, ফ্যাট আছে বলেই স্মুথ, ঠিক আছে? আমাদের শরীরে ফ্যাট নিচে, স্কিনের নিচে ফ্যাট আছে বলে কিন্তু এতটা সুন্দর স্কিন এত স্মুথ থাকে, ঠিক আছে? Level বয়সকালে দেখবেন যে ওই স্কিনটা কি হয়ে যায়, Dry হয়ে একদম যায়। কি হয়ে যায়, কুচকায় যায় না কেন, ওই ফ্যাটগুলো হচ্ছে কি হয়ে যায়, ভেঙে আবার যাবে ভেঙে যায়, ঠিক আছে? এখন লেভেল আছে তারপরে দেখেন তাহলে কি স্কিনের পরে আস্তে আস্তে ফ্যাট, তার নিচে যাবে কি, Muscle. তারপরে যদি কাটেন তারপরে মাসেল, এটাই মাসেল আর তারপর লাস্টে কি পাবেন, মাসেল বলে ইয়ে আছে বল আছে নাকি মাসেল, মাংস। ধরুন এইখানে আপনি ইনসিশন দিচ্ছেন, প্রথমে স্কিন পেলেন, তারপরে সাবকিউটেনিয়াস টিস্যু, তারপরে কি পেলেন, মাসেল পেলেন না, মাসেলের পরে কি পাবেন, হাড় পাবেন না, বল এই যে হাড় পাবেন, এটা হচ্ছে বোন,
তাহলে মোটামুটি আমরা এই কয়টা হচ্ছে লেয়ার পাই, বুঝতে পারছেন? এখন বাকিগুলো তো দেখছেন বোন মেরুনে নিচ থেকে বলতে হ্যাঁ, গেলে বোন- নিচ থেকে বলতে গেলে প্রথমে বোন। না, নিচ থেকে বলবেন কেন? আপনি তো আউটার টু ইনার না, বলবেন। যদি ওরকম হয় তাহলে বোন মাসল ফ্যাট স্কিন, অর্থাৎ স্কিন হ্যাঁ, ফ্যাট মাসল এটাই বোন। সুন্দর শোনা যায় যে আপনি তো কাটতে গেলে আগে উপর থেকেই কাটবেন, আপনাকে নিচ থেকে কেটে উপরে আসবেন, না না, তা তো সম্ভব না। গঠনের স্ট্রাকচার। হ্যাঁ, স্ট্রাকচার আপনার হচ্ছে এইটা যেখান দিয়ে কাটতে যায় হাতে হুম। সেখান থেকে তো প্রথমে স্কিন ফ্যাট করানো হয় মাস। আমরা যখন নিশ্চিত কাটার সিস্টেম নাই কেটে কেটে যে রক্ত বের হয়, হুম। আমরা যখন কাটার পর রক্ত বের হয় কয়টা স্তর হয়ে যায়? কি? মানে আমরা যখন কাটি বা হাত কাটি বা আঙুল কাটি, যখন রক্ত বের হয়, ব্লাড বের হয়, রক্তটা কোন স্তরে থাকে যেন? স্কিন মাসেলস পর্যন্ত এই মাসেলে থাকতে পারে, সাবকিউটেনিয়াস টিস্যু থাকে, কারণ প্রত্যেকটা স্কিনেও তো ব্লাড ভেসেল আছে। জি ব্লাড ছাড়া তো কোনো ধরনের একটা সেলও তো বাঁচবে না, ব্লাড সার্কুলেশন ছাড়া। ঠিক আছে, তাহলে স্কিনেও কিন্তু ব্লাড সার্কুলেশন আছে, হ্যাঁ, ফ্যাটেও আছে, তারপরে হচ্ছে মাসেলে আছে, মাসেলে সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, মাসেলের ভিতরে তো মেইনলি হচ্ছে রক্তনালীগুলো হচ্ছে আচ্ছা আচ্ছা। সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। আর সব জায়গায় আছে, ইনসিশন যখন দেওয়া হয় রক্তনালী কেটে গেলে তখন ব্লিডিংটা হচ্ছে। কিছু কিছু রক্তনালী আছে সূক্ষ্ম, কিছু কিছু একটু মোটা, তারপরে আরো বেশি মোটা আছে। এর এর নিচে গেলে কি আছে বনের না, বোনসের নিচে তো আর কি পাবেন? তাহলে যে মাঝখানে- বোনসের মাঝখানে আপনি পাবেন হচ্ছে কি আছে, বোন ম্যারো। বোন ম্যারো। ও আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে ধরেন যে হাড়টা খাইতে গেলে যে ভিতরে যে একটা মজ্জা পাওয়া যায় না, জি ওটাই হ্যাঁ, হচ্ছে এই বোন নিচের ম্যারো। বন মেরু আছে। ওটাই বোন ম্যারো। বন মেরু আরেকটা জিনিস হচ্ছে এই মাসেলটা সেই ইনসার্শন হবে যেটা, সেটাকে বলবো কি টেন্ডন। তাহলে মোটামুটি আমাদের এই কয়টা লেয়ার আছে। হুম। এখন দেখেন মেনশন দ্য নেমস অফ দ্য 5 স্কেলেটাল মাসেল। স্কেলেটাল মাসেল কি কি আছে? এখন আপনি এটা আমাদের শরীরে প্রায় কয়েকশো স্কেলেটাল মাসেল আছে, ঠিক আছে, কিন্তু এখানে আপনি যেটা জানবেন হচ্ছে মেইন কোনটা, ঠিক আছে, সেটা আমরা জানবো। যেমন হচ্ছে এখানে আপনি যদি হাতের যদি চিন্তা করেন, এটা দিয়ে শিখতে হবে মনে করেন, আমরা যে ইনজেকশন দেই না, জি এই কোভিড-19 ভ্যাকসিন নিয়েছেন না, ভ্যাকসিনটা কোথায় দেওয়া হয়? এখানে দেওয়া হয় না। তাহলে এই মাসেলটার নাম কি? ডেলটয়েড মাসেল, ঠিক আছে, কি না? ডেলটয়েড মাসেল। তারপরে যে আমরা হচ্ছে অনেক সময় বাটাপে ইনজেকশন দেই না, মানে কোমরের পিছনে ইনজেকশন দিচ্ছে না, জি। ওইটা হচ্ছে কি মাসেল? গ্লুটিয়াল মাসেল, ঠিক আছে। তারপরে যদি আপনি চিন্তা করেন যে আমাদের হচ্ছে জিম যে করি, যে মাসেলটা বেশি হাইপারট্রফি হচ্ছে, ফুলে হচ্ছে, এটার নাম কি? বাইসেপস মাসেল, বাইসেপস। এটা দেখেন এই হয়তো, হ্যাঁ, বাইসেপস। আর পিছনেরটাকে বলা হয় ট্রাইসেপস, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে হচ্ছে টিবিয়ার সামনে যেটা আছে তাকে বলা হয় আপনার টিবিয়ালিস মাসেল, হ্যাঁ সামনেটা হ্যাঁ, টিবিয়ালিস মাসেল। তারপর হচ্ছে ফিবুলার সামনে আছে ফিবুলারিস মাসেল, ঠিক আছে। আর ফিমোরের সামনে আছে ফিমোরিস মাসেল, ঠিক আছে। তাহলে ফিমোরিস, টিবিয়ালিস, ফিবুলারিস হয়ে গেল, ক্লিয়ার কিনা? এভারেজ করবে ফিমারের সামনে আছে, এটা ফিমার না, সামনে আমরা এটা ফিমার, এটা টিবিয়া, রাম রাম। হ্যাঁ রাম। এটা হচ্ছে কি ফিমার, ফিমার। আমাদের দেহের সবচেয়ে বড় বোন, জি ঠিক আছে, মানবদেহের সবচেয়ে বড়। স্ট্যাবিসের কি করে? হুম। আর এটা হচ্ছে আপনার টিবিয়া, এটা হচ্ছে ফিবুলা, তাহলে এটা ফিমোরিস, এটা হচ্ছে টিবিয়ালিস, এটা হচ্ছে ফিবুলারিস মাসেল। এখানে থাকবে ডেল্টয়েড মাসেল, এখানে থাকবে হচ্ছে গ্লুটিয়াস মাসেল, এগুলো হচ্ছে গ্লুটিয়া। এটা স্যার এগুলো হাড়ের নাম অনুসারে করা হয়েছে, কিন্তু এখানে হাড়ের নাম অনুসারে করা হয়নি। নিচে মানে লোয়ার লিম্ফের মধ্যে হাড়ের নাম অনুসারে মাসেলের নাম করা হয়নি। মাসেল এখানে আরো অনেক আছে মাসেল, এটা জাস্ট হচ্ছে আপনি মনে রাখতে পারেন এই জন্য বলছি। যেমন এখানে রেডিয়াস আল্লাহর নাম অনুসারে হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। রেডিয়াসে এখানে অনেকগুলো মাসেল আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে হিউম্যারাস। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন লিগামেন্ট কাকে বলে, ঠিক আছে। আমরা একটা করলাম না টেন্ডন। টেন্ডন হচ্ছে হাড়ের সাথে মাংসপেশি, মাংসপেশি যেখানে যা শেষ হয়েছে, তাহলে কার সাথে সংযুক্ত হয়েছে? হাড়ের সাথে। হাড়ের মাংসপেশির সংযোগ যে করতেছি সেটাকে আমরা টেন্ডন না থাকলে স্যার আমরা এটুকু আমরা বুঝলাম যে ওই টেন্ডনটা আমাদের মাংসের সাথে হাড়ের যুক্ত করে রাখে। যুক্ত করে রাখছে, এই তো বুঝতে পারছেন। এটা যদি না থাকলে আলাদা আলাদা হয়ে যায়। আলাদা আলাদা হয়ে যায়। Yes. এখন
অনেক সময় হচ্ছে একটা সময় ছিল, যদি এই কথা বলা ঠিক না, যে আমাদের ওনারা হচ্ছে রক কেটে দিত না, পায়ের রক কেটে দিত, তাহলে যখন কেটে দেওয়া হচ্ছে বেশি ব্লিডিং কিন্তু হবে না, বাট লোকটা কিন্তু হাঁটতে পারবে না, দৌড়াতে পারবে না। হাঁটলে হাঁটতে পারবে বাট দৌড়াতে পারবে না। এই রকটা কেটে দিলে এই মাসলগুলো তো কন্ট্রাকশন করতে পারবে না। আপনি যখন আমরা যখন দেখেন, আপনি যখন পায়ের উপর ভর দেন, তখন কিন্তু এই কাপ মাসলটা কিন্তু শক্ত হয়ে যায়। একদম শক্ত হয়ে গেল আর কি, এই মাসলটা শক্ত হয়ে যায় না, কন্ট্রাকশন হচ্ছে। এত কিছু দেওয়ার পর যদি এই জিনিসটার অভাবে আমরা আমার সংকোচন প্রসারণ করতে পারবো না। এই জাস্ট টেন্ডন না থাকলে কিন্তু সংকোচন প্রসারণ হচ্ছে না, খালি হাঁটতে পারবে। হাঁটলে হাঁটতে পারবে আস্তে আস্তে, বা দৌড়াতে পারবে না। ঠিক আছে, তাহলে এক ধরনের পঙ্গু হয়েছে, এটা রিপেয়ার করা যায়। তবে এই জিনিসটা এতটা টাইট ভাবে একদম Plastic। দড়ির মতো, মনে করেন যে টান টান করে যদি আপনি দড়ি যদি বাঁধেন, মাঝখান থেকে কেটে যদি দেন, জোড়া লাগানো কতটা কঠিন না, সেটাও অতটাই কঠিন। হচ্ছে স্থিতিস্থাপকের এটা অতটা ইলাস্টিক না। ইলাস্টিক হলে তো আপনি জোড়া লাগাতে পারতেন, কিন্তু যেহেতু স্থিতিস্থাপক না, টেন্ডন একদম শক্ত হচ্ছে রশির মতো। আপনি ধরুন ওইখানে একটা পেরেক দিয়ে এই পাশে একটা পেরেক দিয়েছেন, শক্ত করে টাইমে এই পাশে লাগাইছে রশিটা, মাঝখান থেকে তখন কেটে দেওয়া হচ্ছে, আপনারা জোড়া লাগাতে পারবেন। টেন্ডন শুধু তার পায়ে না, সব জায়গায় আছে না আমাদের এখানে যেখানে যেখানে মাংস বেশি আছে, মাংস বেশি হলে যে শেষ হয়েছে যেটাই, সেটাই টেন্ডন। এখানেও তো টেন্ডন আছে, জয়েন্ট জয়েন্ট আছে এটা। হ্যাঁ এখানে আছে টেন্ডন। মানে যেটা ভলান্টারি মাসল আছে সেখানে এটা আছে, Tendon কি আছে। ইনভলান্টারিতে থাকবে না, না ইনভলান্টারিতে থাকবে না, কারণ ওটা তো ইচ্ছাধীন নয়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি কি বলতেছি যে স্কেলিটনের সাথে ইনসার্শন হবে, হ্যাঁ, ঠিক আছে না? Right. তো ওই কার্ডিয়াক মাসল যাতে স্কেলিটনের সাথে ইনসার্শন হয় না, তাহলে ওইখানে কেন টেন্ডন থাকবে? Yeah. ঠিক আছে। আর লিগামেন্ট কি দেখেন, আমাদের যখন একটা জয়েন্ট হয়, এই একটা জয়েন্ট, তাই না? এই জয়েন্টটা যেমন হচ্ছে টেন্ডনও কিছুটা ভারসাম্য রক্ষা করতেছে, লিগামেন্টও কিন্তু এর ভারসাম্য রক্ষা করে। এরকম এইখানে হচ্ছে মেইন হচ্ছে এটা নি জয়েন্টটা। নি জয়েন্টে এখানে অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আছে, পোস্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট আছে, ল্যাটারাল মিডিয়াল এরকম লিগামেন্ট আছে। লিগামেন্ট যদি ছিঁড়ে যদি যায়, সে মানুষটি কিন্তু হাঁটতে পারে না, ব্যালেন্স রাখতে পারে না। তাহলে একটা জয়েন্টের স্ট্যাবিলিটির জন্য আপনার যেরকম মাংসপেশিরও দরকার আছে, টেন্ডনেরও দরকার আছে, তেমনি লিগামেন্টেরও দরকার আছে। এখানে দেখুন বলছে হাড়ের সাথে সংযোগকারী কানেকটিভ টিস্যুকে। কারণ হচ্ছে কানেকটিভ টিস্যু মানে কি? সংযোগকারী সব টিস্যু আছে, যেমন মাংসপেশি আছে, টেন্ডন আছে, এগুলো হচ্ছে এরকম ব্যান্ড আকারে থাকে, ওকে? এরকম করে করে বাটি বাটি এটা এরকম ঠিক আছে, এরকম ব্যান্ডের মতো, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, এরকম করে গেলে মানে সংযোগ স্থাপন করছে, এটা দেখছেন? কি আপনি ইয়ার মতো মানে টেন্ডনের মতো আর কি। স্যার, যেমন প্রাপ্ত টেন্ডন না, টেন্ডন এক জিনিস, লিগামেন্ট এক জিনিস। তার সিস্টেম কি রড সিস্টেম? হ্যাঁ হ্যাঁ লিগামেন্ট আর টেন্ডনের সংখ্যা তো প্রায় একই। হ্যাঁ, একই, বাট ওটা কিন্তু মাসেল থেকে শুরু হয় না, মাসেল থেকেও শেষ হয় না লিগামেন্টটা। লিগামেন্ট জাস্ট আপনার জয়েন্টটাকে স্টেবল রাখার জন্য এক ধরনের হচ্ছে, আপনি কি বলতে পারেন যে সাপোর্টিভ একটা, হ্যাঁ প্রান্ত সাপোর্টিভ বিন্দুহীন, মানে টেন্ডনের প্রান্ত বিন্দু থাকে, একটা শুরু থাকে, অরিজিন থাকে, একটা শেষ থাকে। একটা হাড় থেকে শুরু হয়ে আরেকটা হাড়ের সাথে শেষ হয়। না না সেরকম ধরেন দুই মাথা লাগাই দিল, এটা জয়েন্ট দিয়ে দিল। সরাই বলছে টেন্ডন হচ্ছে সোজা কথায় মাংসপেশির বাল্ব অফ দ্য মাসেল, এটা থেকে লিকুইডের মতো ঠিক আছে। হ্যাঁ এই মাসেলটা এসে যেখানে সে শেষ হয়েছে, এই যে এখানে শক্ত যেটা এখন কি করতেছেন না, ওটাই ওটাকে বলে টেন্ডন। পায়ের মধ্যে এই যে এটা এটা হচ্ছে টেন্ডন। ঠিক আছে। আর লিগামেন্ট কিন্তু তা না, লিগামেন্ট হচ্ছে জাস্ট জয়েন্টটাকে মানে হচ্ছে আপনার এটা সাপোর্ট দিবে, জয়েন্টটা স্টেবল রাখার জন্য। আমি ওরা দাঁড়ায় আছি, কোনো কারণে যদি অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়, আমি পাটা সোজা করতে পারবো না, বাঁকা হয়ে যাবে, সিঁড়িতে উঠতে পারবো না, বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো লিগামেন্টও কিন্তু ইম্পর্টেন্ট, আমাকে ব্যালেন্স রাখার জন্য। না না লিকুইড হবে কেন, কারেন্ট হচ্ছে ইয়ার মতো আর কি, টেন্ডনের মতো টেন্ডনের মতো অত শক্ত না, ঠিক আছে। মাসটাপে যে ইনজুরি হয়েছিল এটা হচ্ছে আপনার লিগামেন্ট। হ্যাঁ, ligament। মাসটাপে এর আগে বিশেষ করে যারা হচ্ছে অ্যাথলেট, দৌড়ায়, এদের হচ্ছে লিগামেন্ট ইনজুরি হয় খুব বেশি। বুঝতে পারছো? ওরা তো বডি না, ফাস্ট বোলার, তো ওদের কিন্তু প্রচুর দৌড়াইতে হয়, ওদের জন্য ওই লিগামেন্ট করে ইনজুরি হয়ে যায়। ওইটা গেলে হবে। আচ্ছা, টেন্ডন তো স্যার হাড়ের সাথে মাংসের, এটা কিন্তু হাড়ের সাথে হাড়ের লিগামেন্টটা। হ্যাঁ হ্যাঁ, হাড়ের সাথে হাড়ের। পার্থক্য এটা। এই জয়েন্টটাকে আপনি শুধু লিগামেন্ট দিয়ে টেন্ডন দিয়ে কিন্তু আপনি স্টেবল করতে পারবেন না, কারণ এটা হচ্ছে শরীরের বড় একটা জয়েন্ট,
ঠিক আছে, এই জয়েন্টটা কি স্টেবল, আমাদের ভারসাম্য কিন্তু মেইনলি যাচ্ছে কোথায় থেকে, মাটির দিকে যাচ্ছে না, মাটির উপরে আমরা ভূমির উপরে দাঁড়ায় আছি, তাই না? কিন্তু এই ভূমির উপরে দাঁড়ায় যে আছি, তার জন্য কিন্তু এই নি জয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এখন বুঝতে পারছি মানে নি জয়েন্ট আপনি যখন এসিএল ইনজুরি করি, অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট যখন ইনজুরি হয়, তখন কিন্তু সে কিন্তু সোজাভাবে দাঁড়াতে পারে না, সিঁড়ি বাইতে পারে না, ঠিক আছে? তখন এটা কিন্তু অপারেশন করতে হবে। লিগামেন্টের অভাবে হাড়ের সাথে হাড়ের সংযোগের অভাব হয় হ্যাঁ। আর টেন্ডনের অভাবে মাংসের সাথে ধরেন হাড়ের এই সংযোগের কিভাবে অভাব। দাঁড়ায় আছে, তাই না লোকটা? এখন ধরেন এটা এই লিগামেন্টে ইনজুরি হয়েছে, তাহলে কি এভাবে থাকবে? এটা তো ব্যালেন্স থাকবে না, তখন কিন্তু এরকম বাঁকা হয়ে থাকবে। Yes. বুঝতে পারছেন? লিগামেন্ট কি দেখেন, হাড়ের সাথে হাড়ের সংযোগকারী। আমাদের যে হাত পা ভেঙে যায় গ্রাম অঞ্চলে বা হ্যাঁ, হ্যাঁ, ligament injury হতে পারে। অনেকে যে সরিষার এই তেল এক্সরে তো দিয়ে- লিগামেন্ট আসবে না, তাই এক্সরে শুধু হাড়ের ছবি আসবে। আচ্ছা তখন আমরা বলি সফট টিস্যু ইনজুরি। ঠিক আছে, সফট টিস্যু ইনজুরি হলেও কিন্তু আপনার কিন্তু অনেক ব্যথা হয়, অনেক ফুলে যায়, আবার হচ্ছে হাতটা বাঁকাও থাকতে পারে। কারণ আমরা এক্সরে লিগামেন্ট তো আসবে না, এমআরআই করতে হবে, বুঝলেন না? এমআরআই করে তো অনেক এক্সপেন্সিভ, এসব শুধু ইয়ে আছে, হাড্ডিগুলো ইয়ে আছে। হাড়গুলো আসবে। তো মাসে কত আছে? দেখলেন যে হাড় ভালো আছে, হ্যাঁ। কিন্তু তারপরেও তার হচ্ছে সমস্যা আছে, তার মানে বুঝতে হবে সফট টিস্যু ইনজুরি হয়েছে, লিগামেন্ট ইনজুরি হয়েছে, টেন্ডন ইনজুরি হয়েছে। ঠিক আছে, তখন আমরা একটা ব্যাক স্ল্যাপ দিয়ে দিলে ওই কিন্তু ভালো হয়ে যাবে। কিছুদিন রেস্টে থাকতে হবে আর কি। তাদের হাড়ের সাথে হাড়ের সংযোগকারী কানেক্টিভ টিস্যুকে লিগামেন্ট বলা হয়। ঠিক আছে, আমাদের শরীরে কতটা হাড় আছে? 206টা। এখন দেখেন স্কেলেটাল সিস্টেম হয়ে গেছে না, এখন আসে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমকে আমরা কি বলবো, দেহের যে সিস্টেম দ্বারা মনিটরিং আমাদের আমরা হচ্ছে, আমি যে কথা বলতেছি কথাটা কিন্তু সাজায় বলতেছি, তাই না? জি। যদি গেলে ভাবে বলি, অনেক সময় কিন্তু মানুষ বলে না, যাতে হচ্ছে ধরেন স্ট্রোক করে, ওরা কিন্তু কথা বলতে পারতেছে না ঠিক মতো। তারপরে হচ্ছে পোশাক পায়খানা করতে পারে না, নিজের চলাফেরা নিজে করতে পারতেছে না। তাহলে হচ্ছে একটা জিনিস তারা কিন্তু অবজারভেশন করতে পারতেছে না, অন্যদের ঠিক কথা। আছে? তাহলে মনিটরিং করতে পারতেছে না, কোঅর্ডিনেশন করতে পারতেছে না। তাহলে আমাদের নার্ভাস সিস্টেম হচ্ছে মনিটর করবে এবং কোঅর্ডিনেশন করবে। ঠিক আছে, আপনি যে ধরেন এই ভাইয়ের নাম হচ্ছে যেটা, আমি যদি এখন অন্য নামে ডাকি তাহলে কি হবে? আমি এটা ওনাকে দেখে যেন চিনতে যেন পারি। অনেক সময় স্ট্রোক করলে মানুষ কিন্তু চিনতে পারে না, তার কিন্তু আপনার ব্রেনে আঘাত পাইলে, বিশেষ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলেও কিন্তু তার কিন্তু মানুষকে চিনতে পারে না, কথা বলতে পারে না। নিজের নিয়ন্ত্রণটা হারাই ফেলা যায়। নিজের নিয়ন্ত্রণ হারায় ফেলে কিন্তু। ঠিক আছে, তাহলে যে সিস্টেমটা মনিটরিং কোঅর্ডিনেশনের কাজ সম্পাদিত হবে তাকে নার্ভাস সিস্টেম বলে। এখন হচ্ছে নার্ভাস সিস্টেম আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দেখেন নার্ভাস সিস্টেমকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল বলতে কি বোঝায়? ব্রেন হ্যাঁ, মানে কেন্দ্র, তাই না? কেন্দ্র। তাহলে হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের মেইন কি? ব্রেন। ঠিক আছে, ব্রেন থেকে কি নামছে? স্পাইনাল কর্ড। তাই ব্রেন আর স্পাইনাল কর্ড কি? তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ড এই দুটোকে আমরা কি বলতে পারি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে পারি। তাহলে ব্রেন হচ্ছে এটা, ঠিক আছে? আর ব্রেন থেকে যেটা নামছে সেটাকে বলবো কি? স্পাইনাল কর্ড। খোলা যেত না। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আমাদের একটা, মজা। এখানে দেখছেন এটা এইভাবে থাকে না? জি। হুম? এইভাবে আছে। তো এই যেটা নেমে যায় আসছে নিচে, এটার নাম কি তাহলে? স্পাইনাল কর্ড। আর এই যে এইগুলো কি? এটা তো কেটে দিচ্ছে, মাঝখান দিয়ে কাটছে না মাথাটা। হ্যাঁ। তাহলে এইভাবে যদি কাটেন, কিন্তু এইভাবে কিন্তু কাটসেকশনটা হয়েছে, তো
তাহলে অর্ধেক কিন্তু নিয়ে নিচ্ছে, অর্ধেক আছে। তাই না? দেখেন নাক বরাবর কাটছে, হ্যাঁ মাঝখান দিয়ে এইভাবে। এখন যদি মাঝ বরাবর যদি কাটেন তাহলে অর্ধেক ভার্টিব্রা দিয়ে যাবে, অর্ধেক ভার্টিব্রা চলে যাবে। স্পাইনাল কর্ডও কিন্তু কাট সেকশন হয়েছে, আর এখানে নাক বরাবর গেছে, তাই না? তাহলে অর্ধেক হচ্ছে, এটাকে আমরা বলবো সেরেব্রাম। কি বলবো? সেরেব্রাম। এই যে যেটা হচ্ছে সামনে আছে না, এই যে এইটুকু, এটা বলে সেরেব্রাম। আর এই যে পিছনে দেখেন, এটা কিন্তু আবার আলাদা, পাতার মতো, দেখছেন? কি পানের পাতার মতো। এটি বলে সেরেবেলাম। কি বলে? সেরেবেলাম। এটা সেরেব্রাম পুরোটা, এইখান থেকে শুরু করে এইটুকু আলাদা। হ্যাঁ, দেখেন ভিতরে পাটা শোনা হ্যাঁ হ্যাঁ, পার্ট আছে, ওটাই বলতেছি। ঠিক আছে, এটা হচ্ছে এই বাকি এইটুকুকে বলবো আমরা কি? সেরেব্রাম। তাই মাথার মেইন বড় অংশটার নাম কি? সেরেব্রাম। ব্রাম। তাহলে মাথার সবচেয়ে বড় অংশটার নাম কি? সেরেব্রাম। ঠিক আছে, তাহলে সেরেব্রাম গেল। এটাকে আমরা বলবো হচ্ছে পন্স এন্ড মেডুলা, বা এটাকে বলবো হচ্ছে আমরা ফ্রন্টাল ব্রেন, বা আমরা হচ্ছে ব্রেনের সামনের অংশটা বলবো, প্রধান অংশ বলতে পারি। এটা যেহেতু মেইন সম্পূর্ণ অংশ 80% কিন্তু সেরেব্রাম। দেখেন এটা বাদ দিলে কিন্তু তোমার জাস্ট 20% পাবে। এটা তো পুরো ব্রেন যদি কল্পনা করি তাহলে 80% কি আছে? সেরেব্রাম। আর দেখেন এইখানে এই যে পাতার মতো এইটুকু দেখতেছেন না, এটাকে কি বলবো? সেরেবেলাম। সেরেবেলাম। ঠিক আছে, সেটা গেলাম নাম কিন্তু কাছাকাছি। একটা হচ্ছে সেরেব্রাম, লাস্টে কিন্তু ব্রাম আছে, ব্রাম। আর একটা হচ্ছে বেলাম, পাতাটা হচ্ছে এইখানে। সেরেবেলাম। হ্যাঁ, আর এটাকে বলবো হচ্ছে পন্স এন্ড মেডুলা। এইখান থেকে পন্স, এটা হচ্ছে মিড ব্রেইন আমরা বলতে পারি, এটাকে বলা হয় মিড ব্রেইন। ঠিক আছে, এটা হচ্ছে হাইন্ড ব্রেইন। ঠিক আছে, এটা অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। ফ্রন্ট, মিডল, হ্যাঁ, ফ্রন্টাল ব্রেইন, হাইন্ড মিড ব্রেইন এন্ড হাইন্ড ব্রেইন। Back. ঠিক আছে, তিনটা। তাহলে দেখেন এটা হচ্ছে পন্স এন্ড মেডুলা, আমাদের রেসপিরেটরি সেন্টার হচ্ছে এটা। বুঝতে পারছেন? আমরা যে কথাবার্তা বলতেছি, কোঅর্ডিনেশন করতেছি, একটা আমাদের আবেগ, ইমোশন যা আছে সবকিছু সেরেব্রাম থেকে নিয়ন্ত্রণ হয়। ঠিক আছে, আমাদের মিড ব্রেইনটা, পন্স মেডুলা মেইনলি হচ্ছে কি করবে? রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, আমাদের রেসপিরেশন, শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রণ করবে। আর এইটা জাস্ট হচ্ছে কাজ করবে ভারসাম্য। আর দেখবেন যে শুধু সেরেবেলাম হচ্ছে রিলেশন হয়েছে, অনেক সময় সেরেব্রামই স্ট্রোক হয়েছে, তখন কিন্তু সে শুধু ইমব্যালেন্সটা হারাই ফেলবে। কথাবার্তা বলতে পারতেছে, চিনতে পারতেছে, সবকিছু ঠিক আছে, জাস্ট ইমব্যালেন্স হচ্ছে, সে হাঁটতে পারবে না। আর এরকম করে সবসময় মাথায় একটা কাঁপুনি দেয়। কিছু কিছু মানুষ দেখবেন গ্রামে, বা যে কোনো হইতেই পারে, আমাদের গ্রামে একজন আছে এরকম, সবসময় মাথা কাটে এরকম না হয়। তখন তো বুঝতাম না, এখন তো জানি আমার সমস্যাটা কি। সমস্যা কি হবে? সেরেব্রামের লেশন হয়েছে, সেরেব্রামে একটা ইনজুরি হয়েছে। ঠিক আছে, এইটাতে। আর এটা যদি হয় তাহলে কিন্তু পুরো হচ্ছে স্ট্রোক হয়ে যাবে। হ্যাঁ, এটা স্ট্রোক, সবই স্ট্রোক। সেরেবেলাম সেই নিচেরটা এই যে পাতার মতো জাস্ট এই ছোট অংশটাকে কি বলবো? সেরেবেলাম। সেরেবেলাম। সেরেবেলাম তো এটা সরাসরি মাথা গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, ইমব্যালেন্স হবে। আপনি যদি হাঁটতে, আপনি যে আমাদের ভারসাম্য যেন কেউ দাঁড়ায় আছি, আমি হাঁটতেছি, এইটা হচ্ছে মেইনটেইন করতেছে কি? সেরেবেলাম। আর এই পন্স মেডুলা এই নিয়ন্ত্রণ করতেছে কি? আমাদের শ্বাস প্রশ্বাস। এই যে যারা ফাঁসি নিয়ে মারা যায়, তারা কেন মারা যায়? এটা বন্ধ, এটা তারা কিন্তু মারা যায় কিন্তু রেসপিরেটরি সেন্টার ডিপ্রেশনের জন্য। কারণ হচ্ছে এই দেখেন, আমাদের এখানে ভার্টিব্রা আছে না, জি যখন একটা মানুষ ফাঁসি নেয় তখন এই যে এই ভার্টিব্রাটা, এখানে একটা ওরিং জয়েন্ট প্রসেস আছে। ঠিক আছে, সেকেন্ডটাতে এখানে একটা হাড়ের মতো উপরের দিকে থাকে। ঠিক আছে, এখানে হাড়ের মতো একটা দেখানো যাচ্ছে না এখানে, মানে আপনার একটা মানে কল্পনা করেন যে এখানে হাড়ের মতো আছে। ঠিক আছে, এতটুকু। তো এইটা যখন হচ্ছে একটা মানুষ ফাঁসি নেয়, তখন গলাটা এরকম করে ঝুলায় যায় না, তখন এই ওরিং জয়েন্ট প্রসেসটা যেটা খারাপ হয়ে আছে এটা ভেঙে যায়। ওটা হচ্ছে এই যে মেডিকেল সেন্টারটাকে রিপ্লেস করবে। এখানে যে প্রেশার দিয়ে দেয়, ঠিক আছে, এখানে যখন প্রেশার দিবে তখন হচ্ছে সে রেসপিরেশন নিতে পারে না। রেসপিরেটরি, হ্যাঁ, শ্বাস প্রশ্বাস বন্ধের কারণে সে মারা যায়। সামনের দিকে কোনো ঘটনাই নেই, সামনে কোনো কাজ নাই। না। মেইনলি কিন্তু এইটা রেসপিরেটরি, যখনই ওরিয়েন্টাল প্রসেসটা ভেঙে যাবে তখনই হচ্ছে সে মারা যাবে।
এজন্য মানুষ পিছনে এটা দিলে অনেক সময় দেখেন না যে পিছনে বাড়ি দিলে মানুষ মারা যায়। হচ্ছে মারা যায়, কেন মারা যায়? এই যে এই রেসপিরেটরি সেন্টারটা ডিপ্রেস করে দেয়। হ্যাঁ, এইটা যদি কোনো কারণে ধরেন স্কাল্প এখানে ভেঙে গেছে, এই যে এই উচ্চ অংশ যেটা, তাহলে আমাদের বাসা ওটা যদি কোনো না ব্রেনে যে কোনো জায়গায় আঘাত করলে সমস্যা আছে, শুধু এইখানে কিন্তু না। কারণ হচ্ছে Sensitive একটা বিষয়। হ্যাঁ, ব্রেনে সবই সেনসিটিভ, হ্যাঁ ঠিক আছে, আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করছে ব্রেন, ঠিক আছে না? তাহলে যদি ব্রেন যদি কোনো কোনো আঘাতপ্রাপ্ত হয়, মানুষের রোডটাকে অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট হলে যে কোনো জায়গায় হচ্ছে রক্তক্ষরণ হয়, সাব অ্যালাকানিক হেমোরেজ বলেছে, হেমোরেজ যদি অনেক বেশি হয়, ব্রেনটাকে যদি চাপ দেয়, কারণ এখানে যদি ব্লাড যদি জমে এখানে, তাহলে ব্লাডটা সেইখানে একটা প্রেশার ক্রিয়েট করবে না, ওই প্রেশার ক্রিয়েট করার কারণে এই অঞ্চলটা ধরে যে কোনোভাবে কাজ করতে পারতেছে না। একটা যদি আপনি- Banking work এর মতো। হ্যাঁ, আপনি যদি এখানে চাপ দিতে দেখেন না যে সাদা হয়ে যায়, ওরও তো ব্লাড সার্কুলেশন আছে, ওকে যখন চাপ দেবেন ওর তো ব্লাড সার্কুলেশন পাবে না, তখন কিন্তু সে কিন্তু এই টিস্যুগুলো কিন্তু ড্যামেজ হওয়া শুরু করবে, আর একবার ড্যামেজ হলে ব্রেন টিস্যু আর রিপেয়ার হয় না। পার্থক্য হচ্ছে এটি। কোনো জায়গায় কেটে গেল সমস্যা নাই, আবার দিচ্ছে সিলাই টিলে দিয়ে দিচ্ছে, সেরে যাচ্ছে, কিন্তু এটা তার বিষয় না। এই জন্য ব্রেন খুবই ভাইটাল একটা অর্গান আমাদের। তাহলে বুঝতে পারছেন এটা? তাহলে নাম থেকে এটা হচ্ছে স্পাইনাল কর্ড। আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ড এটা হচ্ছে কি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাই না? ডাক্তার হওয়ার ইচ্ছা না থাকলেও প্রত্যেককে তো অন্তত পক্ষে এসএসসি লেভেল পর্যন্ত এই হ্যাঁ, জানা উচিত। anatomy জানা উচিত, যে নিজের Anatomy জানা উচিত। সচেতন হবে। হ্যাঁ, এখন দেখেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বুঝতে পারছেন? তাহলে ব্রেন থেকে যে নিউরোনাল স্পাইনাল কর্ড সেটাকে কি বলবো? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে বাদ বাকি আমাদের